গল্পটি শুরু হয় এমন এক ছাত্রকে ঘিরে যার নাম জিউঙ্কো। সে সদ্য এক নতুন স্কুলে ভর্তি হয়েছে। তার আগমনের মুহূর্তে দেখা যায় তার বাবা এক শিক্ষককে বোঝাচ্ছেন। ছেলেটি ছোটবেলা থেকেই ছিল অসাধারণ, আর সে বিভিন্ন আন্তর্জাতিক অলিম্পিয়াডে জিতে এনেছে স্বর্ণপদক। শিক্ষক তারপর বাবাকে বলেন ছেলেটিকে যেন তিনি শ্রেণীক্ষে নিয়ে যান। শ্রেণীক্ষে পৌঁছেই যখন জিউঙ্কোকে পরিচয় দিতে বলা হয়, সে খুব সাধারণভাবে শুধু নিজের নাম বলে আর কিছু না বলে চুপচাপ গিয়ে বসে পড়ে একটি খালি বেঞ্চে। কিন্তু লক্ষণীয় বিষয় হল সেই বেঞ্চের আশপাশে দুজন পুলিশ সারাক্ষণ নজর রাখছিল তাকে। এরপর শিক্ষক সবাইকে কিছু প্রশ্নপত্র দেন, যা সবাইকে সমাধান করতে হবে বলে বলে কক্ষে ছেড়ে চলে যান। জিউঙ্কো নিজের হেডফোন পরে শুরু করে প্রশ্নগুলোর সমাধান করতে। স্কুল শেষে এসে যায় একাডেমিতে। সেখানেও রাত অবধি ক্লাস করে। তারপর বাড়ি ফিরে আসে। বাড়িতে তার মা অপেক্ষায় ছিলেন, আর তাদের কথোপকথন ও আচরণ দেখে বোঝা যায় তাদের পারিবারিক অবস্থা খুব একটা ভালো নয়। মায়ের সাথে কিছু কথা বলার পর সে নিজ ঘরে চলে যায়। কিছুক্ষণ পর তার বাবা বাড়িতে ফিরে আসেন। তাদের ফেরার শব্দে জিউঙ্কো অস্থির হয়ে ওঠে আর তাড়াহুড়ো করে গণিতের সমস্যাগুলো সমাধান করতে বসে। বাবা ঘরে ঢুকে তাকে জিজ্ঞেস করেন, আজ কতটা পড়া শেষ হয়েছে? তুমি কি সব সম্পূর্ণ করেছ? জিউঙ্কো জানায় যে সে 178 পৃষ্ঠা পর্যন্ত সমাধান করেছে, কিন্তু শেষের একটি প্রশ্নে বারবার ভুল হচ্ছিল, আর সে সেটা ঠিকঠাক করতে পারছিল না। এ কথা শুনে তার বাবা রেগে যান এবং বারবার ছেলের মাথায় আঘাত করেন। তিনি বলেন মনোযোগে ঘাটতি হচ্ছে। তার আচরণ এতটাই রুড হয়ে পড়ে যেন যেকোনো মুহূর্তে গুলি চালিয়ে দিতে পারেন। জিউঙ্কো তখন অনুতপ্তভাবে ক্ষমা চায় এবং সেই সমস্যাটি শেষ পর্যন্ত সমাধান করে ফেলে। এভাবেই বোঝা যায় তার বাবার আচরণ ছিল চরম মাত্রায় বিষাক্ত, যার প্রভাবে জিউঙ্কো মানসিকভাবে অত্যন্ত বিপর্যস্ত হয়ে পড়েছিল। এমনকি রাতে সে আত্মহত্যার চেষ্টাও করেছিল। নিজেকে শ্বাসরোধ করে শেষ করে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। পরদিন সকালে সে আবার স্কুলে যায়, কিন্তু ক্লাসরুমে ঢুকেই আচমকা এক সহপাঠীকে মারধর করে বসে। সে বুঝতে পারছে কিছু অদ্ভুত ঘটেছে। ক্লাসের গুলিকে উল্টে একটা দড়িতে ঝুলিয়ে রাখা হয়েছিল। এক সহপাঠীকে নির্মমভাবে পেটানো হচ্ছিল। গং সেদিকে তাকিয়েও কিছু বলল না। সে শান্তভাবে নিজের আসনে গিয়ে বসে পড়তে শুরু করল। হেডফোন কানে দিয়ে সে বই খুলে মনোযোগ দিল পড়ায়। সে চেষ্টা করছিল মনোযোগ ধরে রাখতে, কিন্তু তার মাথায় বারবার ফিরে আসছিল সেই ঘটনার ছবি। ক্লাসে একটা ছেলে আরেকজনকে নির্দয়ভাবে মারছিল। গং অবাক হয়ে তাকিয়েছিল, বুঝতে পারছিল না ঠিক কি চলছে। তার ভিতরে ক্রমে রাগ জমে উঠছিল। সে বাবার অনুপস্থিতি অনুভব করছিল ঠিকই, কিন্তু তার উপর চলছিল লাগাতার মানসিক নির্যাতন। একদিন গরুর পালের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে তার ওয়াকম্যান পড়ে যায়। ওয়াকম্যানটি নষ্ট হয়ে যায়, অথচ দোষটা তার না। ঘটনাটা এখানেই থেমে থাকেনি। ছেলেটি ছিল আরও ভয়ঙ্কর। সে ছিল এক ভয়ঙ্কর অপরাধে জড়িত। ঠিক সেইভাবে সে অন্যদের ওপর অত্যাচার চালাত। গঙের ভেতরে একটা গর্জন উঠছিল একটা সময়, ঠিক যেভাবে জিওনের বাবা প্রতিরোধ করতেন। সে আর চুপ থাকতে পারছিল না। সে ছেলেটির নাম নিয়ে চিৎকার করে উঠল। এই প্রথমবার কেউ হাঙের বিরুদ্ধে সরাসরি কথা বলল, তাও পুরো ক্লাসের সামনে। অনেক ছাত্র বাইরে দাঁড়িয়ে দেখছিল এই দৃশ্য। হাঙের অহংকারে প্রচণ্ড আঘাত লাগে। সে গংকে টেনে ফেলে দিয়ে লাথি মারে। এখনও সে থেমে থাকেনি, ধরক ধরক করে গংকে মারতে থাকে। তবে তার বন্ধুরা এসে থামিয়ে দেয়, কারণ গং ছিল এক নতুন ছাত্র। ঠিক তখনই শিক্ষক রুমে ঢোকার কথা ছিল। ক্লাস শেষে হাং তার বন্ধু জনকে ফোন করে। সে গংকে নিয়ে ঠাট্টা করছিল, উপহাস করছিল তাকে। হঠাৎ গং ওদিক দিয়ে আসছিল দেখে সে তাকে ডাকে। তাকে পাশে নিয়ে কিছু কথা বলতে চায়। তারপর গঙের জিনিসপত্র কেড়ে নেয়। গং কিছু না বুঝে দুঃখিত বলে ওঠে। এই মুহূর্তেই হাং তাকে আরও হুমকি দেয়। সে বলে, তোমার সীমা মনে রেখো। আজ থেকে আমি যা বলবো তুমি তাই করবে। সে গঙের ফোন নাম্বার নিজের মোবাইলে সেভ করে। বলতে থাকে, যখনই আমি মেসেজ করব সঙ্গে সঙ্গে উত্তর দিতে হবে, না দিলে তোমার বিপদ আছে। তারপর গঙের পার্স বের করতে বলে। সে টাকার দাবি করে এবং পার্সের সব টাকা নিয়ে নেয়। অন্তে বলে, কিছুক্ষণ পর তোমায় ফোন করব, রেডি থাকিস। গং বলে, আমার তো একাডেমির ক্লাস আছে। এই শুনে হাং তাকে টেনে ধরে এক থাপ্পড় মারে। এটা দেখে গং রেগে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। হাংয়ের এক বন্ধু বলে, ওর চোখের ভাষা কেমন ছিল রে। অন্যজন বলে, আমার মনে হয় ও একটু ভয় পেয়েছিল তোদের। সন্ধ্যায় হাং মেসেজ পাঠায়, কিন্তু গং কোনো উত্তর দেয় না। পরদিন স্কুলে গিয়েও গং কোনো রিপ্লাই করে না। সে ক্লাসে বসে হেডফোন পরে আবার পড়তে শুরু করে। ঠিক তখনই হাং এসে তার মাথায় আঘাত করে। সে চিৎকার করে বলে, তুমি রিপ্লাই করনি কেন? গং আবারও দুঃখিত বলে। হাং এবার তাকে হুমকি দিয়ে শেষ কথা জানায়। ওয়াকম্যান এবং হেডফোন কেড়ে নিতে শুরু করে। সে গংকে অপমান করে বলে, তুমি তো বলেছিলে এটা তোমার অনেক দামি জিনিস। গং বলে, হ্যাঁ, এটা আমার খুব প্রিয়, তাই আমি সেটা ফিরিয়ে নিতে চাই। জ্যাসন হাং তখন গংকে টেনে সরিয়ে ফেলে দেয় এবং এক লাথি মারে। সে ওয়াকম্যানটা মাটিতে ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু গং আবার উঠে দাঁড়ায়। সে তার জিনিস ফেরতও চাইতে থাকে। তখন হাং পুরো জিনিসটা গুঁড়িয়ে দেয়। গঙের মাথায় আঘাত করে এবং বলে, এখন বলো তুই কি করবি? এবার গঙের সহ্যশক্তি শেষ হয়ে যায়। সে হাঙের কলার চেপে ধরে এক ঘুষি মারে আর সবার সামনে দাঁড়িয়ে তার জবাব দেয়। মানুষ হতবাক হয়ে দাঁড়িয়েছিল, কেউ বিশ্বাস করতে পারছিল না। হাং নিজেও কিছু বুঝে উঠতে না পেরে চুপচাপ সরে গেল ক্লাস থেকে। ঠিক তখন ক্লাসের এক কোণে একটা ছেলে ঘুমাচ্ছিল। তার নাম ইয়াং। সে ধীরে ধীরে চোখ খুলে সবকিছু দেখতে লাগল। এই ইয়ংই হল গল্পের দ্বিতীয় মূল চরিত্র। এদিকে হাং রাগে অন্ধ হয়ে গংকে লাথি মারে। গং মাটিতে পড়ে যায়। হাং হুমকি দিয়ে বলে, আজ তোকে শেষ করে ফেলব। কিন্তু এবার গংও আর আগের মতো নেই, তার চোখে এক পশুর ঝলক। এই ঘটনা ঘিরে দুজনের মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয়। ঘুষির পর ঘুষি ছুটে যায়, তবে গঙের ঘুষিগুলো অনেক শক্তিশালী। সে হাংকে ধরে ছুঁড়ে ফেলে দেয়। একসময় এমন অবস্থায় পৌঁছায় মনে হচ্ছিল গং তাকে শ্বাসরোধ করে মেরে ফেলবে। এই ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে গিয়েছিল। হাংয়ের বন্ধুরা এগিয়ে আসতে যাচ্ছিল ঠিক তখনই, কিন্তু ইয়াং সবাইকে থামিয়ে দিয়ে বলে, আমি এই লড়াইয়ের রেফারি, তোমাদের কেউই এতে হস্তক্ষেপ করবে না। এই কথা শুনে কেউ এগিয়ে এলো না। অল্প সময় পর গং হাংয়ের কলার ছেড়ে দেয়। সে বলে, তোমার জিনিসপত্র নাও, আমি চললাম। হেডফোন কানে দিয়ে ওয়াকম্যান হাতে নিয়ে গং নিজের জায়গায় ফিরে যায়। ঠিক তখন হাং আবার তার চেয়ারের দিক থেকে লাফিয়ে এসে আক্রমণ করতে যায়, কিন্তু এক ঝটকায় বেগ তাকে 2 ঘুষি মেরে ছিটকে ফেলে দেয়। এই দৃশ্য দেখে সবাই একেবারে চুপ হয়ে যায়। গং আবার নিজের সিটে ফিরে গিয়ে চুপচাপ পড়তে বসে। স্কুল ছুটির পর ইয়ং বাড়ি ফেরার পথে গঙের সাথে কথা বলে। তার যুদ্ধ দক্ষতা দেখে সে গঙের অনেক প্রশংসা করে। ড্যান বলে, কাল আবার একটা ফাইট হবে।
ইয়াং উত্তর দেয়, আমার আর লড়াই করার ইচ্ছা নেই। তবে সে গংকে বলে, তোমাকে আবার লড়তে হবে, কারণ তুমি হাংকে মেরেছ, ও এটা চুপচাপ মেনে নেবে না। সে তার পুরো দলকে নিয়ে ফিরবে। কিন্তু গং শুধু একবার মাথা নাড়িয়ে বলে, আমি আর কোনো লড়াইয়ে জড়াতে চাই না। এই বলে সে চলে যায়। একের পর একাডেমির ক্লাস শেষে গং বাড়ি ফিরে আসে। তার ঘরে ঢুকতেই সে হঠাৎ চমকে ওঠে। তার চোখের সামনে বড় ভাইয়ের ছবি, যে এখন আর এই পৃথিবীতে নেই। ওই ওয়াকম্যান আর হেডফোন ছিল ভাইয়ের উপহার। তাই সে ওগুলোকে এতটা গুরুত্ব দিয়ে দেখে। তার ভাই যেন তার কানে বলে, কেউ যদি তোমার কথা না শোনে, নিজের হৃদয়ের কথা শোনো। ঠিক তখনই গঙের বাবা আসে তার প্রোগ্রেস দেখতে। তাই গং আবার বই খুলে পড়তে বসে। পরদিন স্কুলে যাওয়ার সময় হাং তাকে পথ আটকে হুমকি দেয়, আজ তুমি আর বাঁচবে না। পাশ থেকে কেউ বলে, চলো কালকের জন্য ওকে সরি বলি। গং স্পষ্টভাবে জানিয়ে দেয়, আমার আর লড়াইয়ের কোনো ইচ্ছা নেই। ঠিক সেই সময় ইয়ং এসে বলে, তবে তুমি শেষ করতে পারো এই লড়াই। হাং এবার তার বন্ধুকে নিয়ে আসে, যে যে একজন দারুণ বক্সার। ইয়ং বলে, তাকে হারাতে চাইলে তোমাকে আমার প্রশিক্ষণ নিতে হবে। আমি তোমাকে তৈরি করব। কিন্তু গং শুধু একটা কথাই বলে, আমি আর যুদ্ধ করতে চাই না। গং জানত আজ এই মুখোমুখি হতেই হবে। সে চুপচাপ ক্লাসে ফিরে গেল, কিন্তু ভিতরে ভিতরে প্রস্তুতি নিচ্ছিল। কিছুক্ষণ পর যখন সে ওয়াশরুমে ছিল, ঠিক তখনই হাং তার সঙ্গী জুনকে নিয়ে হাজির হয়। জুন হঠাৎ এসে গংকে এমনভাবে লাথি মারে যে সে মাটিতে পড়ে যায়। ইয়ং আগে থেকেই টের পেয়েছিল কিছু একটা হতে চলেছে। এই কারণেই সে আগে থেকেই ওয়াশরুমে গিয়েছিল। অন্য ছাত্রদেরও সে জানিয়েছিল। সেই জায়গা থেকে সবাইকে টেনে এনে বলেছিল বাইরে দাঁড়াতে। কিন্তু গং শান্তভাবে বলে, আমি কোনো ঝামেলা চাই না। আমি তোমার বন্ধুকে সরি বলেছি, তাই এখন আর মারামারি করতে চাই না। জবাবে জুন তাকে টেনে নিয়ে যায় এবং এক ঘুষি মারে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। হঠাৎ করেই সেখানে শিক্ষক চলে আসেন। তিনি সবাইকে কড়া বকাচকা করেন এবং সেই জায়গা থেকে তাড়িয়ে দেন। তবে শিক্ষক জুনকে আলাদা করে প্রচুর নীতির কথা বলেন, যার ফলে জুন ভেতরে ভেতরে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে ইয়াং গংয়ের কাছে এসে বলে, তুই তো রেগে গিয়েছিলি, তাই না? তুই মারামারি না চাইলেও তুই ভেতরে ভেতরে ফুঁসছিলি। গং মাথা নেড়ে বলে, না, আমি আগেই বলেছি আমি লড়াই করতে চাই না। তখন ইয়াং বলে, তাহলে ক্লাসে ফিরে আয়, চলো একসাথে বসি। গং ক্লাস থেকে একটু বের হয়েছিল। কিছুক্ষণ পর সে যখন ফিরে আসে, দেখে তার ব্যাগ থেকে ওয়াকম্যান আর হেডফোন হাওয়া হয়ে গেছে। এরপর হাং তাকে ডেকে নিয়ে আসে, আর তার মুখে একটা অদ্ভুত অভিনয় করে, যেন ওয়াকম্যান তার কাছে নেই। সে গংকে বলে, চলে আয়, এটা নিতে হলে তোর সাহস দেখাতে হবে। ইয়ং তখন প্রচণ্ড রেগে যায়। গং ক্লাসরুম থেকে বের হয়ে যেতে থাকে, আর ইয়ং পেছনে পেছনে তার সঙ্গে চলে আসে। তার চোখে তখন কিছু একটা সিদ্ধান্ত স্পষ্ট। একসময় তারা জুনের সামনে গিয়ে দাঁড়ায়। জুন গংকে লড়াইয়ে ডাকে এবং বলে, তোর ওয়াকম্যান ফেরত চাইলে আমাকে হারাতে হবে। গং চুপ করে দাঁড়িয়ে থাকে। জুন একজন প্রশিক্ষিত বক্সার ছিল, তাই সে গংয়ের সমস্ত আক্রমণ দক্ষভাবে আটকাতে থাকে। সে একের পর এক ঘুষি ছুড়ে দেয়। গংয়ের মুখে নাকে রক্ত ঝরতে শুরু করে। তবু গং পিছু হটেনি। সে দাঁড়িয়ে থাকে, মন দিয়ে জুনের স্টাইল বুঝতে থাকে। কয়েকবার আঘাত খাওয়ার পর গং বুঝে ফেলে জুনের আক্রমণের ধরন। তখনই গং প্রথমবারের মতো একটি মোক্ষম ঘুষি দেয়। সোজা দিয়ে জুনের মুখে আঘাত হানে। এই আঘাতে হাং আর জুন দুজনেই হতবাক হয়ে যায়। কিন্তু রাগে পাগল হয়ে জুন আবারও গংকে আক্রমণ করতে যায়। তাদের ধাক্কাধাক্কিতে হঠাৎ সিঁড়ি থেকে পড়ে যাওয়ার উপক্রম হয়। জুন ভারসাম্য হারিয়ে পড়ে যায় এবং আরও চোট পায়। এই সুযোগে গং বারবার তাকে আঘাত করতে থাকে। একসময় জুন মাটিতে পড়ে যায়। গং তার বুকের রাগ এবং অপমান সমস্ত কিছু বের করে দেয়। এক লাথি দেয় জুনের দিকে। সবাই হতবাক হয়ে দেখে। গং এমন আগ্রাসী হবে কেউ ভাবেনি। হাং এবং তার বন্ধুরা স্তব্ধ হয়ে যায়। গং এরপর সোজা হাংয়ের দিকে এগিয়ে আসে। ওয়াকম্যান ফেরত চায়। হাং কাঁপা হাতে ওয়াকম্যান এগিয়ে দেয় এবং ভয়ে দৌড়ে পালিয়ে যায়। গং যখন হেডফোন কানে দেয়, তার ভেতরের সব উত্তেজনা ধীরে ধীরে শান্ত হতে থাকে। ইয়ংগি তখন তাকে বলে, তোমার জামাকাপড় ওয়াশরুমে রেখে এসো। এদিকে সে বলছিল, আমি একটু আগেই ঘরটা পরিষ্কার করছিলাম। ইয়ংগি তখন বলে, তোমার মারামারির কৌশল অনেক উন্নতি করেছে। সে যোগ করে, তবে পথটা এখনো অনেক দূর, তোমার জন্য এটা মাত্র শুরু। এই জায়গার লোকেরা এখনো পুরোপুরি প্রস্তুত নয়, বলেই সে থেমে যায়। ঠিক তখনই গংয়ের মোবাইলে তার বাবার পাঠানো একটি মেসেজ আসে। তা দেখে সে বুঝে নেয় একাডেমির ক্লাস শুরু হয়ে গেছে। তাই গং ইয়ংগির কাছ থেকে তার শার্টটা চায়, আর ইয়ংগি তা তুলে দিয়ে বলে, এই নাও। গং বলে, এর জন্য ধন্যবাদ। তখন ইয়ংগি তাকে রাতের খাবারের দাওয়াত দেয়। কিন্তু গং জানায় তার ক্লাস আছে। তবে বিদায়ের আগে ইয়ংগি তাকে একটা ক্রিম দেয়, যেটা গংয়ের মুখের ক্ষতগুলো ঢাকতে সাহায্য করবে। গং যখন একাডেমিতে পৌঁছায়, দেখে তার বাবা আগেই সেখানে উপস্থিত। তিনি শিক্ষকদের ওপর চিৎকার করছিলেন, যা দেখে গংয়ের ভিতরে রাগ আবার জেগে ওঠে। তবে আজকের ঘটনায় সে যেন নিজেকে একটু হালকা অনুভব করে, কারণ আজ সে সেই মানুষগুলোকে থামাতে পেরেছে। সেভাবে হয়তো এভাবেই বাবার সমস্ত রাগ নিজের উপর থেকে সরাতে পারবে। তার মনে হচ্ছিল আজ সে পুলিশের কাছে গিয়ে অভিযোগ দিতেই পারত। এই ভাবনা তাকে কিছুটা শান্তি দেয়। সে রাতে ভালো ঘুমায়। পরদিন সকালে মোমো এসে তাকে ডাকতে আসে। সেভাবে যদি মোমো সেদিন ওখানে থাকত, তাহলে হয়তো তাকেও বিপদে পড়তে হতো। সে মোমোর কাছে কিছু জিজ্ঞেস করলেও মোমো বলে, তুমি কেন এমন আচরণ করছো? সেই দিন দুপুরে বাস্কেটবল খেলায় গং কিছুটা ভালো সময় কাটায়। আজ তাকে একটু বেশি খুশি লাগছিল। সে ঠিকঠাক খায়, মা বাবার সঙ্গে সুন্দরভাবে কথা বলে। সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল। কিন্তু স্কুলে গিয়ে দেখে হাং দ্বিতীয় বর্ষের সিনিয়রদের সঙ্গে বসে আছে। সে গঙের তাকে মারধরের কথা তাদের বলে। দ্বিতীয় বর্ষের সেই সিনিয়র বুলিদের লিডার খুব ঠান্ডাভাবে সবার কথা শুনে। সে বলে, তোমরা তো একটা বাচ্চা ছেলের কাছে হেরে গেছো। সে জুনকে ধমক দিয়ে বলে, প্রথম বর্ষের একজন তোমাদের এভাবে হারিয়ে দিল, এত সাহস কোথা থেকে পেল? তারপর সে বলে, আজই তার কাছে গিয়ে তোমরা একটা শিক্ষা দাও। স্কুল ছুটির পর ইয়ংগি ও ইয়ং একসঙ্গে হাঁটছিল। তারা এখন অনেকটা বন্ধু হয়ে গেছে। কিন্তু এক গলির কোণে হঠাৎ হাং আর জুন তাদের পথ আটকে দেয়। তারা আগে থেকেই অপেক্ষা করছিল। এমন সময় সামনে থেকে ইয়ংকে এগিয়ে আসতে দেখে জুন নিজের জায়গা থেকে উঠে দাঁড়ায়, প্রস্তুত ছিল আক্রমণ করতে। ইয়ংগি তখন বলে, আজকে দ্বিতীয় বর্ষের সিনিয়ররা খুবই চঞ্চল। তাদের লিডার যে আজকে তোমার নাম নিয়েছে, এর মানে আজই তারা গঙের সঙ্গে লড়তে আসতে পারে। তাই তাকে আরও ভালোভাবে প্রস্তুত থাকতে হবে। এটা গঙের জন্য এক সংকেত। কিন্তু গং তখন বলে, আমি আর যুদ্ধ করতে চাই না।
আমি শুধু শান্তিতে থাকতে চাই। সে কিছু একটা বলতে যাচ্ছিল, ঠিক তখনই পেছন থেকে এক বাইক আসে। সেই বাইকের আরোহী হঠাৎ লাঠি দিয়ে গঙের মাথায় আঘাত করে দ্রুত চলে যায়। ইয়ঙ্গি একদম ভয় পেয়ে যায়। সে তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্স ডাকে এবং গংকে হাসপাতালে ভর্তি করায়। গং যখন কিছুটা ভালো বোধ করতে শুরু করে, সে জানায় প্রথমে একাডেমিতে যেতে হবে। তখনই তার বাবা মা হাসপাতালে পৌঁছে যায়। তাদেরকে একাডেমি থেকেই ফোন করা হয়েছিল। বাইরে তখন জুন দাঁড়িয়েছিল। সে ভেতরে ঢোকার সাহস পাচ্ছিল না। সে ভয় পাচ্ছিল গঙের অবস্থা হয়তো খুব খারাপ হয়ে গেছে। গঙের বাবা এসে জিজ্ঞেস করেন, তুমি এই আঘাত কিভাবে পেলে? খুব কষ্ট হচ্ছে। ইয়ঙ্গি মুখে কিছু না বলে একটা অজুহাত দেয়। বলে সিঁড়ি থেকে পড়ে গেছে। তবে গঙের বাবা তখন থেকেই সন্দেহ করতে শুরু করেন। তিনি আরও জানতে চান আসল ঘটনা কি হয়েছিল। বিশেষ করে ক্লাসে জ্ঞানের অবস্থান আর মর্যাদা এখন অনেকের নজরে এসেছে। ইয়ঙ্গি তখন বলে, আমি এখন পড়াশোনায় খুব ব্যস্ত। সত্যি বলতে আমি ততটা ভালো না। এই বলে সে সবার কাছ থেকে বিদায় নেয় এবং চলে যায়। ওদিকে জ্ঞান তার বাবার সামনে দুঃখ প্রকাশ করে। তার বাবা বলেন, নিজের যত্ন নাও, তোমার পড়াশোনায় মন দাও। অকারণে কোনো গোলযোগ হওয়া উচিত নয়। তিনি এমন একজন মানুষ যার কঠিন ব্যবহারে বিষাক্ত পিতৃত্বের ছাপ রয়েছে। তবে জ্ঞানের মা ছিলেন ভীষণ উদ্বিগ্ন। কারণ তিনি আগেই তার বড় ছেলেকে হারিয়েছেন। এখন হাসপাতালের এই হঠাৎ পরিস্থিতি দেখে পুরনো সেই ভয়াবহ স্মৃতি ফিরে আসে। যেদিন তার বড় ছেলে নিজের জীবন দিয়ে কিছু রক্ষা করেছিল, সেই মুহূর্তটা চোখে ভেসে উঠতেই তার দম বন্ধ হয়ে আসে। ঠিক তখনই জুন হাসপাতালের দিকে আসে। তাদের দেখেই জ্ঞানের মা ডাক্তারকে ডাকতে বলেন। কিন্তু জ্ঞানের মা জুনকে থামান। তার স্কুল ড্রেস দেখে মা বুঝে যান সে জ্ঞানের স্কুলেরই ছাত্র। তাই মা তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। মা জুনকে অনুরোধ করেন যদি সম্ভব হয় জ্ঞানকে একবার দেখা করতে বলার জন্য। জুন জ্ঞানের বর্তমান অবস্থা জানতে চায়। মা তাকে আশ্বস্ত করে বলেন সে এখন অনেক ভালো আছে, খুব বেশি কষ্ট নেই, আঘাত বড় কিছু হয়নি। এই কথা শুনে জুন শান্ত মনে হাসপাতাল থেকে চলে যায়। জ্ঞান কিছু সময় বিশ্রাম নেয়ার পর বাড়িতে ফিরে আসে। আর তখনই আমরা দেখতে পাই ইয়ঙ্গি আবার তাকে দেখতে এসেছে। এই একই হাসপাতালে ইয়ঙ্গির এক বন্ধু ভর্তি আছে, যার কারণ আমরা পরবর্তী পর্বে জানতে পারব। এদিকে জ্ঞানের মা তাকে কয়েকদিন বিশ্রামের জন্য অনুরোধ করেন। কিন্তু জ্ঞান জানায় সে এখন অনেকটাই সুস্থ এবং পরদিনই স্কুলে ফিরে যাবে। সে ড্যানকে এক লাঠিতে দূরে ছুঁড়ে ফেলে। এরপর অন্য সিনিয়ররাও সাহস পায়। তারা ড্যানকে ঘিরে ধরে মারধর শুরু করে। ড্যান জ্ঞানকে আবার মারতে চায়, কিন্তু জ্ঞান কৌশলে তার লাঠি ধরে ফেলে। সে ড্যানকে থাপ্পড় মারে এবং লাঠিটা ফেলে দিয়ে একটির পর একটি ঘুষি দিয়ে ড্যানকে শেষ করে দেয়। বৃষ্টি নামার মতো জ্ঞানের আঘাত একটার পর একটা পড়তে থাকে। শেষ লাঠিটা দিয়ে সে ড্যানকে মাটিতে ফেলে দেয় অচেতন। তখনই ড্যানের দলের কয়েকজন আরেকবার আক্রমণ করতে আসে, কিন্তু ইয়ঙ্গি তাদের ঠেকিয়ে দেয়। তাদের মধ্যে একজন ইয়ঙ্গিকে নিচে এসে জিজ্ঞেস করে এখন কে বাকি। ইয়ঙ্গি জানায় তৃতীয় বর্ষের সবচেয়ে ভয়ঙ্কর সিনিয়ররা এখনও আছে। তারা সবাই ড্যানের চেয়ে অনেক শক্তিশালী। এরপর জুন আর রং আলোচনা করতে আসে। তারা সিদ্ধান্ত নেয় এই সব জ্ঞান সংক্রান্ত ব্যাপার থেকে নিজেকে সরিয়ে নেবে। জন চুপচাপ জংয়ের দিকে তাকিয়ে চলে যায়। তবে সবাই জানে তৃতীয় বর্ষের সিনিয়র বুলিরাই দ্বিতীয় বর্ষের উপর খবরদারি চালায়। তাদের দুই লিডারের নাম গান এবং গারু। জ্ঞান ক্লাসে ফিরছিল, কিন্তু হাঁটতে সমস্যা হচ্ছিল কারণ তার পায়ে চোট লেগেছিল। তখনই নামে এক ছেলেটি এগিয়ে এসে জ্ঞানকে ক্লাস পর্যন্ত পৌঁছে দেয়। নাম খুব বিনয়ের সাথে বলে, ভালো থেকো আর নিজের যত্ন নিও। তারপর সে চলে যায়। স্কুল শেষ হওয়ার পর জ্ঞান একাডেমিতে যায়। কিন্তু আজ তার মন একদমও পড়ায় ছিল না। লড়াইয়ের সেই স্মৃতি বারবার তার মনে ভেসে উঠছিল। মনোযোগ হারানোয় শিক্ষক তাকে একটু বকাঝকা করেন। ক্লাস শেষে জ্ঞান বের হতেই নাম তাকে অপেক্ষা করতে দেখে। নাম বলে, তোমার পা খুব তাড়াতাড়ি সেরে উঠবে। এই কথার ভেতরে থাকা ইঙ্গিত জ্ঞানের চোখে ধরা পড়ে। সে বুঝতে পারে নাম আসলে তৃতীয় বর্ষের সেই গ্যাংয়ের একজন সদস্য। নাম বলে, যদি সত্যিই লড়তে চাও তবে আজই আমাদের দ্বন্দ্ব শেষ করে দাও। জ্ঞান তখন বলে, আজ আমার মুড ভালো নয়, তবুও যদি চাইলে যুদ্ধ করতে পারো তবে সেটা আজকেই হোক, কারণ কাল হয়তো আমি থাকব না। তখনই তার বাবা তাকে ফোন করেন এবং তুলে নিয়ে যান। রাস্তায় বাবা তাকে বলেন এই গ্যাংট্যাংয়ের কিছুর সঙ্গে আর জড়াস না। এরপর তারা সোজা এক দোকানে যায়। বাবা তার জন্য একটা দামি স্যুট বানাতে চান, কারণ একটা অভিজাত পার্টিতে সে যাবে। পরদিন স্কুলে ইয়ঙ্গি এসে জ্ঞানকে জিজ্ঞেস করে, তুই কি সত্যি একাডেমি ছেড়ে দিসনি? সবাই তোর নাম কেটে ফেলেছে। ইয়ঙ্গি জ্ঞানকে বলে, তুমি যদি সত্যিই লড়াই করতে চাও তবে আগে পুরোপুরি সুস্থ হও। গতকাল তুমি একটা বড় মারামারিতে জড়িয়েছিলে, এখন তোমার বিশ্রাম দরকার। এই কথা বলেই জ্ঞান তার ক্লাসের বাইরে এসে দাঁড়ায়। আর তখনই সে দেখে নাম আর গান তার পথ আগলে দাঁড়িয়ে আছে। তারা কোনো কিছু না বলেই জ্ঞানকে অপমান করতে শুরু করে। নাম হঠাৎ এক বোতল কোল্ড ড্রিঙ্ক খুলে জ্ঞানের গায়ে ঢেলে দেয়, যেন তাকে অপমানের শেষ সীমায় ঠেলে দেয়। তবে জ্ঞান সেই মুহূর্তে নিজেকে সংবরণ করে। রাগে ফুঁসলেও সে নিজেকে নিয়ন্ত্রণে রাখে। স্কুল শেষে জ্ঞান তার মায়ের সঙ্গে তার দাদুর জন্মদিনে যায়, কিন্তু সেখানে পৌঁছেই সে অস্বস্তি বোধ করতে থাকে। পুরনো স্মৃতির জাল তাকে ঘিরে ধরে। সে তার প্রয়াত বড় ভাইয়ের কথা মনে করতে থাকে। ভাইয়ের দিকে তাকাতে তাকাতে হঠাৎ মাথা ঘুরে সে পুকুরে পড়ে যায়, জ্ঞান হারানোর মতো অবস্থা। পানিতে সে ধীরে ধীরে ডুবে যেতে থাকে। তাকে এভাবে দেখে তার বাবা পুল থেকে ছুটে এসে তাকে টেনে তোলেন। কিন্তু আশ্চর্যজনকভাবে দাদু তখনও কোনো উদ্বেগ দেখান না। উল্টো তিনি বলেন, বাচ্চাদের মানুষ করা অত সোজা নয়। একজন ছেলে নিজের জীবন দিয়ে গেল, আর এই আরেকজন, কে জানে সে কি করতে পারে। এই কথাগুলো শুনে বোঝা যায় দাদু আর বড় ভাইয়ের মনোভাব কতটা বিষাক্ত। তবে জ্ঞানের ভাই এসব শুনে ভিতর থেকে রেগে ওঠে। সে আর নিজেকে ধরে রাখতে পারে না। পরদিন সকালে সে ক্লাসে আসে একটাই উদ্দেশ্য নিয়ে, তৃতীয় বর্ষের গ্যাং লিডারদের সঙ্গে লড়াই করতে। তাকে দেখে ইয়ঙ্গি বাধা দিতে চায়। সে বলে, আজ তোমার লড়াই করা উচিত না, এখনো পুরোপুরি সুস্থ হওনি। কিন্তু জ্ঞান কারো কথা শোনে না। সে সরাসরি গিয়ে পৌঁছে যায় তৃতীয় বর্ষের গ্যাং পুলিশ দলের কাছে। নাম তখন কোলা খাচ্ছিল। জ্ঞান এগিয়ে গিয়ে হঠাৎ করে পুরো বোতল তার গায়ে ঢেলে দেয়। নাম রেগে গিয়ে তাকে ধাক্কা মারে এবং বলে, চলো বাইরে, সেখানে শেষ করা যাক। তারা ক্লাসরুম ছেড়ে বাইরে আসে। জ্ঞানকে এক পর্যায়ে আবার বোতল ছুঁড়ে মারে নাম, যা সরাসরি গিয়ে তার মাথায় লাগে। এই অপমান সবার সামনেই হয়। জ্ঞান তখন চিৎকার করে নামের নাম নিয়ে অপমান করে। ঠিক তখনই শিক্ষক চলে আসেন এবং তাদের দুজনকেই ক্লাসে ফিরে যেতে বলেন। তবে ক্লাস শেষ হওয়ার পর জ্ঞান আবার দুঃখকে ইয়াংগে নিয়ে ব্যান্ড রুমে যায়।
সেখানে জিউন, ইয়ংগিও ছিল। ওরা গ্যামকে ক্ষমা চাইতে বলে। তবে গ্যাম শুধু বলে, চলো এবার এটা শেষ করি, আমার পড়াশোনাও বাকি আছে। তারপর যুদ্ধ শুরু হয়। শুরুর দিকে নাম পুরোপুরি নিয়ন্ত্রণে ছিল। গ্যাম তার চাল বোঝার চেষ্টা করলেও নামের আক্রমণ এড়াতে পারছিল না। এক পর্যায়ে গ্যাম তাকে ধাক্কা দিয়ে ধরে ফেলে শ্বাসরোধ করতে চায়, কিন্তু নাম কৌশলে নিজেকে ছাড়িয়ে নেয়। তারপর হঠাৎই এক অদ্ভুত কৌশলে গ্যামকে আটকে ফেলে, যাতে গ্যাম নিজেকে ছাড়িয়ে নিতে ব্যর্থ হয়। ফলে শেষ পর্যন্ত গ্যাম জ্ঞান হারিয়ে ফেলে। নাম দাঁড়িয়ে বলে, এই দুর্বল ছেলেটাও ভাবছে সে আমাকে হারাতে পারবে। সে উচ্চস্বরে হুমকি দেয়, এখন থেকে কেউ আর সাহস করবে না আমার সামনে দাঁড়াতে। তারপর সে ইয়ংগিকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। ইয়ংগি তখন এগিয়ে আসে পুরো আত্মবিশ্বাস নিয়ে। তবে জ্ঞান বুঝে যায় এই লড়াইটা আসলে তার। সে ইয়ংগিকে থামায় এবং বলে, এটা আমার যুদ্ধ। জ্ঞান উঠে দাঁড়ায়, পুরো শরীর কাঁপছে, কিন্তু চোখে আগুন। সে আবার নামের ওপর ঝাঁপিয়ে পড়ে। তারা দুইজনই এবার ঘুষি ছুঁড়তে থাকে। নাম এক পর্যায়ে জ্ঞানের গলায় চেপে ধরে। শ্বাস নিতে কষ্ট হয়। জ্ঞান ফিসফিসিয়ে বলে, আরেকবার যদি আমার নিঃশ্বাস বন্ধ করো, আমি তোমাকে মেরে ফেলব। নাম আবারও জ্ঞানকে অপমান করে ও শ্বাসরোধ করে শুরু করে। কিন্তু এবার জ্ঞান নিজেকে ছাড়িয়ে নেয় এবং একটার পর একটা ঘুষি মারে নামের মুখে। তার নাকমুখ রক্তে ভরে যায়। আঘাত থামেই না, রক্ত ঝরতে থাকে। সবাই বুঝে যায় জ্ঞান এবার সত্যিই মারতে শুরু করেছে, আর থামার ইচ্ছে তার নেই। তখনই সুং ছুটে আসে। এই মারাত্মক মুহূর্তে সে জ্ঞানকে থামানোর চেষ্টা করে। স্কুলে এসে জ্ঞান ইয়ংগিকে ধন্যবাদ জানায়। ইয়ংগি হেসে বলে, আমাকে তো শুধু একটা অজুহাত দিতে হয়েছিল, এর বেশি কিছু না। এরপর জ্ঞান ক্লাসে যাওয়ার পথে সিনিয়র জের সামনে দাঁড়ায়। সে বলে, আমাদের মধ্যে যতই সমস্যা থাকুক, চল এটাই শেষ করি। এই বিষয়টা আর টেনে বাড়ানোর দরকার নেই। সে যোগ করে, তোমার স্কুলে আসারই প্রয়োজন ছিল না। বিষয়টা এখানেই শেষ হয়ে গিয়েছিল। তুমি যদি এসে থাকো, অন্তত শান্ত থাকো। জ্ঞান এগুলো বলেই ক্লাসে ঢুকে যায়। কিন্তু সেই সময় দ্বিতীয় বর্ষের দলের লিডার জ্যামের ওপর চড়াও হয়। সে প্রচণ্ড রেগে গিয়ে জ্যামকে অনেক অপমান করে এবং আঘাত করে। সে বলে, তোমাকে আমি যথেষ্ট সময় দিয়েছিলাম শেখার জন্য, তুমি সেটা নিতে পারোনি, তাই এখন নিজেই তোমাকে শিখিয়ে দিলাম। এই বলে সে নিজের ক্লাসে ফিরে যায়। জ্ঞান যখন স্কুলে পৌঁছায়, তখনই হাং তাকে রাস্তায় থামিয়ে হুমকি দেওয়ার চেষ্টা করে। জ্ঞান তখনই বলল, আমি তো সবে মাত্র এখানে এসেছি। ঠিক সেই সময় ইয়ংগি সেখানে হাজির হয়ে যায়। সে দৃকণ্ঠে বলে, এটা যদি ক্লাস টাইমে করো, তাহলে আমাকে বাধ্য হয়ে ক্লাস টিচারকে ফোন করতে হবে। তাদের জ্ঞান লিডার হেসে বলে, তুই আবার কে হোস? ইয়ংগি জবাব দেয়, আমাকে ওর সহকারী ভাবতে পারো। তারপর হঠাৎ জোসন নামের একজন হাঙের দিকে ল্যাপটপ ছুঁড়ে মারে আর বলে, তুমি এসব বাচ্চাদের ঠিকভাবে সামলাতে পারছো না। দুপুরবেলা লাঞ্চ ব্রেকে ছাড়ে জ্ঞান আর ইয়ংগিকে ডাকে। ওখানে জ্ঞান শান্তভাবে বলে, আমি দুঃখিত, সবকিছুর জন্য ইয়ংগি দায়ী নয়। সে ড্যানকে অনুরোধ করে, যদি কাউকে শাস্তি দিতেই চাও, তবে সেটা আমাকে দাও, ওকে ছেড়ে দাও। ড্যান ইয়ংগিকে পাশে দাঁড়াতে বলে। এরপর সে দুইজনকে মুখোমুখি করে বলে, তোমরা আমার লোকজনকে আঘাত করেছ, এখন জন তোমাকে মারবে। তবে জন এটায় অংশ নিতে অস্বীকার করে। এই আচরণে ড্যান রেগে গিয়ে হঠাৎ করেই জেকে লাঠি দিয়ে মারতে শুরু করে, নির্মমভাবে, একটার পর একটা আঘাত। এই দৃশ্য সহ্য করতে না পেরে একজন সিনিয়র ড্যানের লাঠি ছিনিয়ে নেয়। ড্যান আর তার জ্ঞান হতবাক হয়ে যায়। তারা ইয়ংগিকে জিজ্ঞাসা করে, এভাবে যদি শেষ হয়ে যায়, তাহলে কয়জন টিকে থাকবে? ইয়ংগি ঠান্ডা মাথায় বলে, মাত্র দুজন। জ্ঞান তখন দৃঢ়ভাবে বলে, তাহলে এসো, আজই শেষ করা যাক। এই বলে সে জ্ঞানের হাত থেকে লাঠি ছিনিয়ে নেয়। তার মুখে এক ঘুষি মারে। এটাই ছিল তাদের যুদ্ধের শুরু। প্রথম কয়েক মিনিটে জ্ঞান বেশ ভালোভাবে জ্ঞানকে প্রতিহত করছিল, কিন্তু একসময় লাঠিটা আবার জ্ঞানের হাতে চলে আসে। এরপর সে হিংস্রভাবে জ্ঞানের ওপর আঘাত চালাতে থাকে। একসময় সে জ্ঞানের গলায় লাঠি চেপে ধরে এতটাই চাপ দেয় যে জ্ঞান প্রায় জ্ঞান হারিয়ে ফেলে। ঠিক তখনই যে সাহস করে এগিয়ে আসে। বিষয়টা এতদূর গড়ায় যে ইয়াং জ্ঞানের দিকে এগিয়ে এসে হঠাৎ লাথি মেরে ফেলে দেয়। তখন সে জ্ঞানকে বলে, এটা আমি সামলাচ্ছি, তুমি ওইটার খেয়াল রাখো। জোসেন তখন সঙ্গের দিকে তাকিয়ে বলে, আমি তার সঙ্গে লড়তে রাজি। এদিকে ন্যাম জ্ঞানকে একটু জোরে ঠেলে দেয়। সে পাশের একটা বেঞ্চে বসে পড়ে এবং সেখানে বসে গান ও ইয়াংয়ের মারামারি দেখতে থাকে। এই মুহূর্তে ইয়াং পুরো লড়াইয়ের ওপর নিয়ন্ত্রণ নিয়ে নেয়। গানকে সে দারুণভাবে ধোলাই দিতে শুরু করে। শেষ পর্যন্ত একটা ফ্যান সার্ভিস শটের মাধ্যমে সে গানকে অচেতন করে ফেলে। এই দৃশ্য দেখে গানের চারপাশে সুবিধাবাদীরা হতবাক হয়ে যায় আর সেখান থেকে চুপচাপ সরে যেতে শুরু করে। তবে এবার শুরু হয় জ্ঞান ও ন্যামের নতুন লড়াই। তাদের মধ্যে এমনভাবে সংঘর্ষ হতে থাকে, কখনো ন্যাম এগিয়ে থাকে, কখনো জ্ঞান। ন্যাম একটা বিশেষ কৌশল চালাতে থাকে। সে জ্ঞানকে ফাঁদে ফেলতে বারবার চেষ্টা করে। শেষ পর্যন্ত একবার সে সফল হয়। সে জ্ঞানের একটা হাত আটকে ফেলতে সক্ষম হয়। কিন্তু জ্ঞান হাল ছাড়ে না। সে উঠে দাঁড়ায় এবং সোজা গিয়ে তার মুখে এক লাথি মারে, যার ফলে ন্যাম তার হাত ছেড়ে দিতে বাধ্য হয়। তারপর জ্ঞানও এক ফ্যান সার্ভিস শট মারে এবং পেছন থেকে একদম ফাঁদে ফেলতে সফল হয়। এইভাবে সবাই দেখতে পায় ন্যামও অচেতন হয়ে পড়ে গেছে। এই দৃশ্য দেখে তার দোসররা এতটাই ভয় পায় যে একে একে সবাই সরে যায়। জ্ঞান যখন সরে যেতে থাকে, তখন সে সোজাসুজি হুঁশিয়ারি দেয়, যদি আবারও কেউ কাউকে ভয় দেখাতে চাও, তাহলে আমরা যা করেছি তার থেকে ঢের কম মনে হবে। তারপর সে এবং ইয়ংগি একসঙ্গে বের হয়ে যায়। তাদের দুজনের গায়ে ক্ষতচিহ্ন, ওষুধ লাগানো হয়েছে। জ্ঞান তখন বলে, এখন মনে হচ্ছে সব বুলিদের হারিয়ে আমরা শেষমেশ শান্তিতে পড়াশোনা করতে পারব। ইয়ংগি হেসে বলে, তুমি সেটা প্রমাণ করেছ জ্ঞান। জ্ঞান মৃদু হাসে এবং বলে, তবে দুঃখের সঙ্গে লড়াইটা আমার জন্য একটা বাঁক ছিল। কারণ ওই লড়াইয়ের পর আমি বুঝতে পারলাম, নিজের রাগ আর হতাশা গলার মধ্যে আটকে রাখলে আরও খারাপ হয়। তাই আমি নিজের উপর কাজ শুরু করব। সেই থেকে সে নিজেকে প্রস্তুত করতে শুরু করে, নতুন করে অনুশীলন শুরু করে। কিন্তু এখন একাডেমিতে সে মনোযোগ দিতে পারছে না। শিক্ষক তাকে প্রায় বকাঝকা করছেন। একদিন শিক্ষক এমন কিছু বলেন যেন তার বাবা এসে মাথায় চড় মারবে। এই কথা শুনে জ্ঞান প্রচণ্ড রেগে যায়। সে নিজের হাত শক্ত করে মুঠো পাকায়। তবু সে নিজেকে সংযত রাখে এবং শিক্ষকের কাছে আন্তরিকভাবে ক্ষমা চায়। তবে শিক্ষক রেগে বলে, যদি মন দিয়ে পড়তে না পারো, তবে কাল থেকে এখানে এসো না। এই কথা শুনে জ্ঞান ক্লাস ছেড়ে বেরিয়ে যায়। বাইরে এসে তার বাবা তাকে নিয়ে যায়। জ্ঞানের রাত তখন চরমে পৌঁছেছে। সে মনে মনে ভাবছে, কাল আমি শিক্ষকের কাছে গিয়ে ক্ষমা চাইব। আর এভাবে আর চলতে দেওয়া যাবে না। পরদিন ইয়ংগি জ্ঞানকে ডাকে। সে বলে, চলো একটা কথা বলি। একটা টিম গড়ে ফেলি, যারা স্কুলের বুলিদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আমাদের মতো এমন অনেক স্কুল আছে, আর অনেক বুলিরা আছে যারা নিরীহদের ওপর অত্যাচার করে।
ইয়ঙ্গি তখন জ্ঞানকে একটি ভিডিও দেখায়। সেটা তার আগের স্কুলের, যেখানে ধনী বাবার এক ছেলের অ্যাসিডে পা ঝলসে গিয়েছিল। ঘটনাটা ঘটেছিল রসায়ন ল্যাবের ভেতরেই, কিন্তু তার ক্ষমতাবান বাবা পুরো ব্যাপারটাকে দুর্ঘটনা বলে চাপা দিয়ে দেয়। ইয়ঙ্গি বলে, কে জানে এমন কত ছাত্র প্রতিদিন নির্যাতিত হয়, আর কেউ কোনো প্রতিবাদ করে না। তাই আমরা যদি চাই, তাহলে এবার আমরা পাল্টা আঘাত করতে পারি। সে জ্ঞানকে প্রস্তাব দেয়, চলো দুজন মিলে একটা টিম গড়ি, কিছু একটা করি। কিন্তু জ্ঞান কোনো উত্তর না দিয়েই উঠে দাঁড়ায়। ঠিক তখনই তার বাবার ফোন আসে। সে বেরিয়ে যায় বাড়ির উদ্দেশ্যে। সেদিন রাতে তার বাবা তাকে একটি উচ্চ প্রতিষ্ঠিত পার্টিতে নিয়ে যায়, যেখানে শহরের অনেক ক্ষমতাবান মানুষ উপস্থিত ছিলেন। পার্টিতে জ্ঞানের বাবা তাকে পরিচয় করিয়ে দেন এক বিশাল বড় ব্যবসায়ীর সঙ্গে। পার্টিতে উপস্থিত এক উচ্চপদস্থ ব্যক্তি হেসে বলেন, এসো আমাদের সন্তানদের সাথে পরিচয় করিয়ে দিই। জ্ঞান অবাক হয়ে দেখে তাদের মধ্যেই একজন, ঠিক সেই ব্যক্তি যাকে সে চিনে, পুরনো স্কুলের সেই ভয়ঙ্কর অপবাদপ্রাপ্ত ধর্ষক নাম্প। জ্ঞান চুপচাপ ভাবে, একই সেই ছেলেটা ভিডিওতে যে অ্যাসিড ঢেলে সহপাঠীর পা পুড়িয়ে দিয়েছিল। নাম্পকে এভাবে হাসতে দেখে জ্ঞানের ভিতর আগুন জ্বলে ওঠে। সে সামনে সবাইকে উপেক্ষা করে সরাসরি বলে ফেলে, তুমি কি জানো সেই মেয়েটি এখন কোথায় আছে, যার পা তুমি অ্যাসিড দিয়ে পুড়িয়ে দিয়েছিলে? এইভাবে প্রকাশ্যে কথা বলায় জ্ঞানের বাবা তাকে থামাতে চান। নাম্পের বাবা বলেন, এটা তো কেবল একটা গুজব, ছেলে মানুষই কথা। আরেক কর্পোরেট প্রতিনিধি বলেন, আমরা তো প্রতিবন্ধীদের জন্য অ্যাপ তৈরি করছি। দুঃখজনকভাবে ওই ছেলেটি ছিল প্রতিবন্ধী, তাতে তো আমরা দায়ী নই। এই কথা শুনে জ্ঞানের মেজাজ চরমে পৌঁছে যায়। সে বলে, আমি নিজের চোখে দেখেছি নাম্প ইচ্ছা করে তার পায়ের ওপর অ্যাসিড ঢেলে দিয়েছিল। তবু তার বাবা তাকে ধমক দিয়ে থামিয়ে দেন। বাবা বলেন, তুমি কিছু শিখছো না। দেখো নাম্প কিভাবে পরিস্থিতি সামাল দিচ্ছে। তার কাছ থেকেই শিক্ষা নেওয়ার আছে। শক্তিশালী মানুষেরা কিভাবে কাজ করে সেটা বুঝতে শেখো। তিনি আরও বলেন, তুমি কেন সবসময় আমার সাথে ঝগড়া করো? এই রকম ব্যবহারে কেউ বড় হতে পারে না। জ্ঞান তখন ধৈর্য হারিয়ে বলে, আমি এসব শেখার জন্য জন্মাইনি, আমি অন্যায়ের প্রতিবাদ করতে শিখেছি। এই কথায় তার বাবা তাকে চড় মারেন। রাগে ফুঁসতে থাকা জ্ঞান পার্টি ছেড়ে সোজা ইয়ঙ্গির বাসায় যায়। সে বলে, এই নাম্পকে এবার শিক্ষা দিতে হবে। আমি প্রস্তুত। পরের দিন সকালে আমরা দেখি নাম্প স্কুলের বাথরুমে কয়েকজন ছাত্রকে ভয়ানকভাবে মারছে। সে এমনভাবে নির্যাতন করে যাতে একজন ছাত্র এতটাই ভেঙে পড়ে যে আত্মহত্যা করতে চায়। ঠিক তখনই দুটি পরিচিত মুখ এসে তাকে থামায়, জ্যান এবং ইয়ঙ্গি। এই মুহূর্ত থেকে শুরু হয় এক নতুন অধ্যায়। মুখোশ পরা দুই ছায়াযোদ্ধা স্কুলে বুলিদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। নাম্প এবং তার সঙ্গীরা এক ছাত্রকে মারছিল, আর সেই মারধরের ভিডিও করছিল। ঠিক তখনই জ্ঞান ও ইয়ঙ্গি মুখোশ পরে সেখানে হাজির হয়। নাম্প অবাক হয়ে জিজ্ঞেস করে, তোমরা কারা? ইয়ঙ্গি হেসে ইংরেজিতে বলে, উই আর দ্য হিরোজ অফ হাই স্কুল। এই কথার সাথে সাথেই তারা ঝাঁপিয়ে পড়ে নাম্প ও তার জ্ঞানের উপর। ইয়ঙ্গি একদিকে নাম্পের সহযোগীদের বিরুদ্ধে মারমুখী হয়, প্রদর্শন করে তার প্রশিক্ষিত লড়াইয়ের ক্ষমতা, আর জ্ঞান সরাসরি নামে আক্রমণ চালায়। নাম্প শুরুতে জ্ঞানকে শক্তভাবে আঘাত করে, তবে জ্ঞান সময় নিয়ে তার সব মুভ বুঝে নেয়। একসময় সে নাম্পের স্টাইল বুঝে যায়। তার একের পর এক আক্রমণ সফলভাবে এড়াতে শুরু করে। নাম্প একটা বিশেষ আঘাতে জ্ঞানকে ফাঁদে ফেলে, যেখানে সে আবারও কাউকে গুরুতর আঘাত করে। ইয়ঙ্গি এই দৃশ্য দেখে বন্দুক নামিয়ে রাখে এবং জ্ঞানকে বলে, এটা তোমার যুদ্ধ, শেষ করো। নাম্প তখন জ্ঞানকে বেপরোয়াভাবে মারতে থাকে। তবে এবার জ্ঞান তৈরি। সে নিজের বিশেষ চালগুলো ব্যবহার করতে শুরু করে, যেগুলো নাম্প আগে কখনো দেখেনি। ধীরে ধীরে জ্ঞান পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং এক ফ্যান সার্ভিস ঘুষিতে নাম্পকে নিচে ফেলে দেয়। নাম্প হাঁটু গেড়ে বসে পড়ে। তখন জ্ঞান এগিয়ে যায় এবং বলে, এখন তুমি ওই ছেলেটির কাছে ক্ষমা চাইবে, যার জীবন তুমি নরকে পরিণত করেছিলে। তারা সেই ছেলেটিকে খুঁজে বের করে, যাকে নিয়মিত অপমান করত নাম্প এবং তার দল। চলো আজ এই ছেলেটিকেও তাদের মতোই কিছু শেখানো যাক। এই সিদ্ধান্তে পৌঁছে তারা তার দিকেও এগিয়ে যায়। কিন্তু জ্ঞান সবকিছু ভিডিও করে রাখে, প্রমাণ হিসেবে, ভবিষ্যতের জন্য। এইভাবেই তারা তাদের প্রথম বিজয়ের রাতটি ছোট করে উদযাপন করে। একই সঙ্গে নিজেদের লড়াইয়ের কৌশল ও সাহসের জন্য একে অপরকে প্রশংসা করে। এরপর তারা পোশাক বদলে আবার স্কুল ইউনিফর্ম পরে নেয়। জ্ঞান ফিরে যায় বাড়িতে, আর ইয়ঙ্গি যায় হাসপাতালে। হাসপাতালে সেই ছেলেটি ছিল যিনি কোমায় আছেন। সে ইয়ঙ্গির পুরনো বন্ধু জিসুমটু। ইয়ঙ্গি তার সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে ক্ষমা চায়। সেই সময় নাম্পের অপরাধের একটি ভিডিও চালিয়ে দেখায় সে, আর বলে, আমি আমার ভুল বুঝেছি। আরও যারা এই অন্যায়ের সঙ্গে জড়িত তাদের সঙ্গেও খুব শিগগির দেখা হবে। এই দৃশ্য দেখে স্পষ্ট বোঝা যায়, ইয়ঙ্গি এখন শুধু নিজের জন্য নয়, বন্ধুর প্রতিশোধ নিতেও প্রস্তুত। পরদিন ক্লাস শেষ হতেই জ্ঞান আর ইয়ঙ্গি একটা নতুন লক্ষ্যের কথা আলোচনা করে। আগামীকাল যাকে শাস্তি দেওয়া হবে তার নাম ঠিক হয়ে যায়। তাদের পরিকল্পনার খবর হাঙের কানেও পৌঁছায়। সে জুনকে সাবধান করে দেয়, যদি আমার দলে ফিরে না আসো তাহলে দ্বিতীয় বর্ষের নেতা হিসেবে তোমার জায়গা থাকবে না, তোমাকে স্কুল থেকেই বের করে দেব। কিন্তু জুন স্পষ্ট জানিয়ে দেয়, আমি আর ফিরব না। ঠিক তখনই জ্ঞান আর ইয়ঙ্গি সেখানে এসে পৌঁছায়, আর হাং দ্রুত পালিয়ে যায়। জ্যান জুনের দিকে বন্ধুত্বের হাত বাড়ায়, কিন্তু জুন আপাতত সেই প্রস্তাব ফিরিয়ে দেয়। তারপর গল্পে প্রবেশ করে এক নতুন ছাত্র, একজন রহস্যময় ট্রান্সফার স্টুডেন্ট। শিক্ষক প্রথম দিনেই তাকে কড়া হুঁশিয়ারি দেন, একটু গণ্ডগোল করলে স্কুল থেকে বের করে দেন। নতুন ছাত্রটি এসে সরাসরি তৃতীয় বর্ষের ক্লাসে বসে, আর ভাগ্যক্রমে সে বসে পড়ে ঠিক নাম্পের আসনে। নাম্প রাগে ফুঁসতে থাকে, আর অচেনা ছেলেটিকে আসন ছেড়ে দিতে বলে। ছেলেটি শান্তভাবে উঠে দাঁড়ায় এবং দুঃখ প্রকাশ করে। তবু নাম্প এবার টাকা দাবি করে বসে। প্রতি সপ্তাহে 1,00,000 আনতে হবে, না হলে ক্লাসে বসার অধিকার নেই। ছেলেটি কিছু টাকা বের করে দেয়। এই ছাত্রটির নাম যে, তবে পরক্ষণেই সে সাহস নিয়ে টাকা ফেরত নিয়ে নেয়। নামটা মেনে নিতে পারে না। সে জেকে আক্রমণ করতে যায়, কিন্তু ছুঁতে না পারায় আরও রেগে যায়। সে যে টাই ধরে টানতে যায়, কিন্তু যে আগে থেকেই টাই খুলে রেখেছিল। নাম্প মুখ থুবড়ে পড়ে, আর ক্লাসের সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। সে আবার আক্রমণ করতে যায়, কিন্তু যে এবার সরাসরি তাকে মাটিতে ফেলে দেয়। এই অপমান সহ্য করতে না পেরে নাম্প প্রতিশোধের পরিকল্পনা করে। সে হাঙের কাছে যায় এবং জ্ঞান ও জের বিরুদ্ধে লড়াইয়ের ছক আঁকে। হাং তখন ইয়ংয়ের কাছে গিয়ে বলে, নতুন ট্রান্সফার স্টুডেন্ট এসেছে, আর সে এসেই প্রথম দিনেই নাম্পকে হেনস্থা করেছে। তাদের ধারণা এই নতুন ছাত্রই এখন তৃতীয় বর্ষের নেতা হতে চলেছে। এই কথায় জ্ঞান রেগে যায় এবং সরাসরি ক্লাসে প্রবেশ করে। ইয়ঙ্গি বলে, শুনেছি নতুন ছেলেটা মারামারিতে জড়িয়ে পড়েছে।
তবে শুধু নামপোকে হারালেই হবে না, তোমাকে প্রথমে নিজের রাগ আর দুঃখের সঙ্গে লড়তে হবে। যে তখন বলে, চলো ছাদে গিয়ে কথা বলি। তিনজনই চলে যায় ছাদের দিকে। যে বলে, আমি যুদ্ধ করতে আসিনি, তবে প্রশ্ন করতে এসেছি, তুমি মারামারি করছো কেন? জ্ঞান কিছু না শুনে ঝাঁপিয়ে পড়ে লড়াইয়ের জন্য। যে সহজেই তার আক্রমণ প্রতিহত করে। ইয়ঙ্গি জ্ঞানকে থামায়, কারণ সে বুঝে গেছে এই নতুন ছাত্রটি যে। সে জ্ঞানকে বোঝায়, তুমি ভুল করছো, এই ছেলেটা শত্রু নয়। যে তখন বলে, তাই তো বলছিলাম, লড়াইয়ে কিছুই প্রমাণ হয় না, এটাই আমাকে রাগিয়ে দেয়, তোমরা শুধুই মার খুঁজো। জ্ঞান রেগে উঠছিল, কিন্তু ইয়ঙ্গি তাকে শান্ত রাখে। এই স্কুলটি সেই জায়গা যেখান থেকে যে এসেছিল। এখানে সবাই ছিল ছেলে মেয়ে মিলিয়ে একদম অনিয়ন্ত্রিত, একটা জুভেনাইল রিফর্ম স্কুল। বাস থেমে গেটের সামনে দাঁড়ায়। প্রধান শিক্ষক উঠে দাঁড়িয়ে এক এক করে সবাইকে চড়থাপ্পড় মারতে শুরু করে। যারা ঘুমাচ্ছিল তারা বেশি মার খায়। এ থেকেই আন্দাজ করা যায় এই স্কুল কেমন হবে। সবাই গেটের দিকে দৌড়ায়, দুজনও ভিতরে প্রবেশ করে। এভাবেই শেষ হয় হাই স্কুল হেরোজের সিজন 1। তবে এটা শেষ নয়, সিজন 2 শীঘ্রই আসছে, যেখানে অপেক্ষা করছে আরও ভয়ঙ্কর লড়াই, আরও কঠিন চ্যালেঞ্জ। একটা স্কুল যেখানে কোনো নিয়ম নেই। তাই আবার দেখা হবে নতুন গল্পে, নতুন যুদ্ধে। ততদিন পর্যন্ত বিদায় এবং ভালো থাকো। সে জেকে বলে, সিনিয়র, আমি তোমার নাম শুনেছি, মাধ্যমিকে তোমার ইতিহাস অনেক বড়। যে বলে, কিন্তু তোমরা এখন যা করছো তাও কি আলাদা কিছু? ইয়ঙ্গি উত্তর দেয়, আমরা অন্যায়কারীদের শাস্তি দিই। যে তখন বলে, তবে ঠিক কে ঠিক আর কে ভুল, এটা সিদ্ধান্ত নেবে কে? মনে রেখো, যে আগে হাত তোলে সেই যুদ্ধ হারিয়ে বসে। এই কথা বলে সে নীরবে চলে যায়। যে লড়াইয়ের দক্ষতা দেখে ইয়ঙ্গি আর জ্ঞানমুগ্ধ হয়ে যায়। তারা অনুভব করে, যদি যে তাদের দলে যোগ দেয় তাহলে আর কেউ সাহস করবে না কাউকে হেনস্থা করতে। ইয়ঙ্গি বলে, যে থাকলে আমাদের অভিযান আরও সহজ হবে। কিন্তু জ্ঞান এখনও জেকে পুরোপুরি বিশ্বাস করতে পারে না। অন্যদিকে নাম জানতে পারে যে জ্ঞান আর জের মধ্যে তেমন সংঘর্ষ হয়নি, তাই সে নিজের দল নিয়ে জেকে শিক্ষা দেওয়ার পরিকল্পনা করে। ইয়ঙ্গি তখন যে সম্পর্কে আরও জানতে চায়। সে জানে কোরিয়ার যুব অপরাধ দমনে বিশেষ কিছু স্কুল তৈরি করা হয়েছিল, যেখানে কঠিন শৃঙ্খলার মাধ্যমে ছেলেদের সংশোধন করা হতো। যে সেই স্কুলগুলোর একটিতে পড়েছে, যেখানে পড়াশোনার চেয়ে বেশি হতো মারামারি। শিক্ষকরা সেখানকার ছেলেদের সামাল দিতে পারতেন না, কিন্তু যে সেই স্কুলে গিয়ে একাই পুরো পরিবেশ বদলে দেয়। সে একে একে সকল বুলিদের পরাজিত করে, স্কুলকে মারামারি মুক্ত করে তোলে। এই অবদানের জন্য তাকে স্থানান্তর করা হয় সাধারণ পাবলিক স্কুলে। ইয়ঙ্গি এসব জানার পর জেকে অনুসরণ করতে শুরু করে। এক গলির মধ্যে যে দাঁড়িয়েছিল, যেখানে সে নাম এবং তার দলের জন্য অপেক্ষা করছিল, নাম সেখানে এসে আবার তাকে হুমকি দিতে থাকে। কিন্তু এবার যে এমনভাবে তাকে প্রতিহত করে যে নাম দাঁড়াতে পর্যন্ত পারে না। জ্ঞান যখন পৌঁছায়, সে দেখে যে ইতিমধ্যেই তাকে মাটিতে ফেলে দিয়েছে। নামের দল তখন ভয় পালিয়ে যায়। ঠিক তখনই ইয়ঙ্গি আসে এবং জেকে ক্ষমা চায় আজকের ঝামেলার জন্য এবং তার দক্ষতার প্রশংসা করে। তবে সে জেকে বোঝায়, তুমি আমাদের সঙ্গে সবসময় লড়াইয়ে না এলেও চলবে, শুধু যখন দরকার তখন একটু সাহায্য করলেই হবে। যে একটু সন্দেহের চোখে তাকায়, তুমি কি আমাকে ব্ল্যাকমেইল করছো? ইয়ঙ্গি হেসে বলে, না রে ভাই, শুধু একটা অনুরোধ, এই কথাটা গোপন রাখ, বিনিময়ে মাঝে মাঝে পাশে থাকিস। এই কথা বলে সে চলে যায়। পরদিন একাডেমিতে জ্ঞান আবার মনোযোগ হারিয়ে ফেলে। তার শিক্ষক এই বিষয়টি নিয়ে তার বাবাকে অভিযোগ করে। বাড়ি ফেরার পর তার বাবার আগে জ্ঞানকে চড় মারেন। তিনি বলেন, তুমি যদি এভাবে চলতে থাকো তাহলে মেডিকেলে চান্স পাবে না। জ্ঞানের মা তখন বাবাকে থামান, তুমি আবার সেই পুরনো ভুল করছো। তোমরা যেটা বড় ছেলের সঙ্গে করেছিলে সেটা এখন জ্ঞানের সঙ্গে করছো। মা জ্ঞানকে তার ঘরে যেতে বলেন। সন্ধ্যায় জ্ঞান ও ইয়ঙ্গি আবার তাদের গন্তব্যে বেরিয়ে পড়ে। তাদের নতুন টার্গেট কিয়ান নামে একজন নেতা, যে নিজের দল নিয়ে 2 ছাত্রকে নিয়মিত নির্যাতন করে। জ্ঞান ও ইয়ঙ্গি মুখোশ পরে সেখানে হাজির হয়। তারা কিয়ানের দলের উপর ঝাঁপিয়ে পড়ে আর একের পর এক তাদের শায়েস্তা করতে শুরু করে। যে ছেলেটিকে নির্যাতন করা হচ্ছিল সে গোপনে সব ভিডিও করে রাখে। হঠাৎ জ্ঞান প্রচণ্ড রেগে যায়। সে একটা লোহার রড তুলে কিয়ানের দিকে আঘাত হানতে চায়, তবে ইয়ঙ্গি তাকে বাধা দেয়। সে জ্ঞানকে বোঝায়, তাদের মতোই আচরণ করলে আমরা আর আলাদা থাকব না। কিন্তু জ্ঞান এই যুক্তি মানতে চায় না। সে বলে, তুমি কেন ওদের জন্য এত নরম? যদি ওদের জীবিত রাখি তারা আবার ফিরবে। ইয়ঙ্গি শান্তভাবে উত্তর দেয়, কারণ আমরা ন্যায় চাই, প্রতিশোধ না। তবুও জ্ঞান রহস্যময়ভাবে হাসে আর বলে, এটা আমি নিজের জন্য করছি না, আমাদের সবার জন্য করছি। আমরা তাদের শেষ করে দেব। ঠিক তখনই ইয়ঙ্গির কাছে এক ফোন আসে। জিনের মা হাসপাতাল থেকে জানালেন, মেয়েটির জ্ঞান ফিরে এসেছে। এই খবরটাই ইয়ঙ্গির জন্য যথেষ্ট ছিল। সে গভীর স্বস্তি অনুভব করল এবং তার অস্ত্র ফেলে রেখে দ্রুত হাসপাতালে রওনা দিল। হাসপাতালে পৌঁছে সে দেখল তার প্রিয় বন্ধু জ্ঞান ফিরে পেয়েছে। চোখের জল ধরে রাখতে পারল না সে। বন্ধুকে বলল, তুমি ফিরেছ, এটা আমার জন্য অনেক। এই মুহূর্তেই সে প্রতিজ্ঞা করে, বন্ধুর জন্য প্রতিশোধ নেবেই। যারা এটা করেছিল তাদের মধ্যে ছিল 4 জন প্রধান অত্যাচারী। তারা যেটা যিশুর সাথে করেছিল তা কোনোভাবেই ক্ষমার যোগ্য নয়। তাদের মধ্যে 2 জন ছিল নাম আর গুণ। তৃতীয় ঘটনার সময় আসছে, আর চতুর্থ টার্গেট ছিল তাদের লিডার গিসু। এদিকে মুখোশ পরা যে যোদ্ধারা স্কুলে অন্যায়ের বিরুদ্ধে লড়ছে, তাদের ভিডিও ইন্টারনেটে এবং স্কুলে ভাইরাল হয়ে উঠেছে। জ্ঞান বাড়ি ফিরতেই তার বাবা প্রথমেই খেয়াল করলেন ছোট ভাইয়ের হেডফোন আর ওয়াকম্যান সে রেখেছে। বাবা বললেন, এই জিনিসগুলো ফেলে দে, এসব দিয়ে কি পরিষ্কার হবে? কিন্তু জ্ঞান সোজাসুজি না করে দিল। এই কথা শুনে তার বাবা আরও খেপে যান। তখন যে মুখ খুলল, জানো ভাই কেন এগুলো এত ভালোবাসত? কারণ ও হেডফোন পরে তোমার তিরস্কার সহ্য করত, তোমার চিৎকার থেকে একটু শান্তি খুঁজে নিত। যেখানে ভাই যেতে পারত না সেখানে যেতে চাইতাম আমি।
এই কথাগুলো শুনে জ্যোৎস্না রেগে গেল বাবার ওপর। বলল, তোমরা এখনো একই ভুল করছো বারবার। বোঝো না? আমি বলছি, তুমি আমার ভাইকে মেরে ফেলেছ। আর আমরা আমরা ঠিক একই কাজ করছি, কারণ তুমি আমাকে আমার ভাইয়ের মতোই শেষ করতে চাইছো না তো। বাবা রেগে গিয়ে চুপ করতে বলে মা শান্ত করতে এলেন। কিন্তু জ্ঞান বলল, মা তুমিও কম দোষী নও, তোমরাও তো ভাইকে মেরে ফেলেছ। এই বলে সে ঘরে চলে যায়। তারপর দেখা যায় সে জীবনের প্রতি আশা হারিয়ে ফেলেছে। সে নিজেকে শ্বাসরোধ করে শেষ করতে চাচ্ছিল, কিন্তু হঠাৎ সে যেন ভিন্ন কিছু ভাবল। কারণ রাত্রে কাজ করতে গিয়ে সে তার বড় ভাইকে দেখেছিল। সে ছিল জিয়ন। সে যেন জ্ঞানকে বলছিল, এভাবে শেষ করিস না। সে গলা থেকে হাত সরিয়ে নেয়। সে মরতে চায়নি ভাইয়ের মতো, সে বাঁচতে চেয়েছিল। পরদিন সন্ধ্যায় ইয়ঙ্গি ও জ্ঞান তাদের তৃতীয় টার্গেটের পেছনে যায়, যে এক ক্লাবের ভিতর তার দল নিয়ে মজা করছিল। তারা মুখোশ পরে ভেতরে ঢুকে পড়ে। তাদের দেখে পেরো বলে, এই তাহলে তোমরা ওই স্কুলের হিরো যারা নাম করেছে। তোমরা যদি কেংকে শেষ করে থাকো তাহলে কি এবার আমার পালা? এই কথা বলার পরেই তার দলবল পেছন থেকে বেরিয়ে আসে। তাদের হাতে লাঠি রড, প্রস্তুত যুদ্ধের জন্য। তখনই শুরু হয় মারামারি। জ্ঞান আর ইয়ঙ্গি একে একে সবাইকে ধরাশায়ী করে, কিন্তু প্রতিপক্ষের সংখ্যা ছিল অনেক বেশি। কেউ আর দাঁড়াচ্ছিল না। তবু যারা ছিল তারা ঘিরে ফেলল দুজনকে। অবস্থা খারাপ হয়ে উঠল। তাদের ধরা হয়। তাদের দিকে এগিয়ে গিয়ে কেউ বলে, তোমার ফোনটা দাও। ফোনে মুখ দেখা যায়। ইয়ঙ্গি দেখে চিনে ফেলে, তাহলে তুমি বন্ধুর প্রতিশোধ নিতে এসেছ। তোমার বন্ধুর কথা মনে আছে? ও কেমন ছিল? তারপর সে বলে, তোমার সঙ্গী কে? তখনই জিয়ন মুখোশ খুলে ফেলে। জ্ঞান তখন সুযোগ নিয়ে শত্রুকে এক ধাক্কা মারে। তাকে লাথি মেরে ফেলে দেয়। জ্ঞান ও ইয়ঙ্গি তখন একে একে সবাইকে ধরাশায়ী করে। ইয়ঙ্গি যখন পেরোর দিকে যায়, পেরো তখন ওকে চেপে ধরে, কারণ ইয়ঙ্গি ছিল ক্লান্ত। তখনই সে একটি ফায়ার এক্সটিংগুইশার তুলে নিয়ে গুন্ডাদের তাড়িয়ে দেয়। একজন জানালার কাঁচ ভেঙে ফেলে। জিয়ন ও জ্ঞান তখন জানালা দিয়ে লাফ দিয়ে পালায়। তারা বেরিয়ে যায়, কিন্তু পেডো ও তার দল তাদের পেছনেই ধাওয়া করে। ঠিক তখনই জুন পাশ দিয়ে যাচ্ছিল। সব দেখে সে তার সাইকেলে করে দুজনকে টেনে তোলে। জ্ঞান বলে, ধন্যবাদ যে বলে, এটা কিছু না। তুমি আমাকে একবার সাহায্য করেছিলে। তোমার জন্য আমি একবার ধর্ষকের হাত থেকে বেঁচেছিলাম, তাই এই কৃতজ্ঞতা প্রয়োজন নেই। এরপর ইয়ঙ্গি জিয়নকে বলে, এই প্রতিশোধের পেছনে আসল কারণ কি ছিল? জ্ঞান বলে, এটা ছিল বদলার জন্য। আমি বুঝতে পেরেছি, কিন্তু এখনই এসব জানানো সঠিক হবে না। সে একটু রেগে যায়। এই কারণেই জ্ঞান জুনকে জিজ্ঞেস করে, তুমি আজ এখানে আছ তো? আমি কি তোমার বাসায় থাকতে পারি? কারণ তার নিজের বাড়িতে ফেরার মতো মানসিক অবস্থা তার নেই। জুন তাকে তার সাথেই জিমে নিয়ে যায়, কারণ জুনের নিজের বাসার অবস্থাও ভালো নয়। তাই সে প্রায় সময় জিমেই কাটায়। সে তাকে তার পুরস্কার আর মেডেলগুলো দেখায়, যা সে বক্সিংয়ে জিতে পেয়েছে। জুন বহুদিন ধরে বক্সিংয়ের সঙ্গে জড়িত ছিল। এমনকি সে এশিয়ান গেমস পর্যন্ত যাওয়ার কথা ভাবছিল। জ্ঞান পাঞ্চিং ব্যাগে ঘুষি মারতে শুরু করে। জুন তাকে কিছু বেসিক কৌশল শেখাতে থাকে। ওদিকে জ্ঞানের বাবা মা বারবার ফোন করছিল, কিন্তু সে ফোন ধরছিল না, যার ফলে তার বাবা আরও রেগে যান। বাবা তার জন্য একজন প্রাইভেট শিক্ষক ঠিক করেছিলেন, তবে জ্ঞান অনুপস্থিত থাকায় সেই শিক্ষক চলে যেতে বাধ্য হন। এদিকে পেডোর একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়ে যায়। সেখানে বস গিসু এবং তার দলকে দেখা যায়, যাদের নাম শুনলেই সবাই চেনে। মুখোশধারী যে ছেলেগুলোকে ভিডিওতে দেখা যায়, তাদের মধ্যে একজন ছিল ইয়ঙ্গি, যার বন্ধু যিশু ছিল, যাকে একসময় কোমায় পাঠানো হয়েছিল। এই ঘটনাটি 2 বছর আগেও সরকারি পর্যায়ে গিয়েছিল, কিন্তু প্রভাবশালীদের চাপের কারণে ধামাচাপা পড়ে যায়। নাম তখন বলে, যিশু তো এখনও বেঁচে আছে। গিসু যোগ করে, এই স্কুলে যারা বীর সাজে, আমি তাদের ঠিকই সামলাব, কিন্তু এর বদলে সে বিপুল অর্থ দাবি করে। এরপর দিন জ্ঞান আর জুন একসাথে স্কুলে আসে। ক্লাস চলছে, কিন্তু এখনও ইয়ঙ্গি ক্লাসে আসে না। তখনই গিসু ক্লাসে ঢোকে। আমরা দেখি একদল ছেলে স্কুলে ঢুকে একজন ছাত্রকে নির্মমভাবে মারধর করছে। তাদের দলের একজন সদস্য ছিল নাম। গিসু তাদের নির্দেশ দেয়, ইয়ঙ্গিকে এখানে নিয়ে এসো। নাম বিরক্ত হয়ে বলে, আমি কি এখানে 500 টাকায় বসে আছি? বের করে দাও টাকাটা। গিসু হেসে উঠে ওকে ধরে ফেলে। এক লাথি আর 2-4 ঘুষিতে তাকে মাটিতে ফেলে দেয়। তবু নাম তার বিশেষ কৌশলে গিসুর পা ধরে ফেলে ফাঁদে ফেলতে চায়, কিন্তু গিসু চটজলদি পা ছাড়িয়ে নিয়ে তার পা ভেঙে দেয়। গিসুর দালালরা কিছু তরুণী ও সংকামী মেয়েদের এনে দিতে বলে। সে ফোনে নির্দেশ দেয়। এদিকে ইয়ঙ্গি আর জ্ঞান মিলেই পরিকল্পনা সাজাতে থাকে। নাম তার দোসরদের গিসুর কর্মকাণ্ড সম্পর্কে সব খুলে বলে। তারা তখন ব্যান্ড রুমে যায়। জ্ঞান বলে, সময় কম, চল এবার শেষ করি। কিন্তু ইয়ঙ্গি বাধা দিয়ে বলে, এটা আমার টার্গেট, এই লড়াইটা আমি একাই লড়ব। সে গিসুকে চ্যালেঞ্জ জানায়। গিসু বলে, আমি তো জিওনের কাছেও যেতে চাই। আমরা কি সত্যি এত ছেলে মানুষ যে প্রতিশোধ নিতে চাই? তবে এবার আমি পালাবো না, আগেরবারের মতো নয়। ইয়ঙ্গির আগে উন্মত্ত হয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু গিসু এক লাথিতেই তাকে ফেলে দেয়। এভাবেই গল্পের 6 নম্বর পর্বের ক্লাইম্যাক্স তৈরি হয়। এবার পর্যন্ত আমরা যাকে দেখি, সে হলো গ্যাং বস গিসু। এরপর জ্ঞান আর জুন একসাথে ইয়ঙ্গির স্কুলে যায়। তারা দেখে ইয়ঙ্গি একদল ছেলেকে থামিয়ে সোজা গিসুর দিকে এগিয়ে যাচ্ছে। গিসু তখন ইয়ঙ্গির পুরনো কাহিনী তুলে টিটকারি দিতে থাকে। আর তখনই শুরু হয় এক ফ্ল্যাশব্যাক। স্কুলে গিসু আর তার গ্যাং ইয়ঙ্গির সবচেয়ে কাছের বন্ধু যিশুকে বর্বরভাবে নির্যাতন করত। প্রতিদিনই তারা ইয়ঙ্গি আর যিশুর কাছ থেকে টাকা আদায় করত। যদি টাকা না দিতে পারত, তবে নির্মমভাবে তাদের মারধর করা হতো। একদিন তাদের দুজনকেই টাকা এনে দিতে বলা হয়। ইয়ঙ্গি কিছু টাকা আনতে সক্ষম হয়েছিল,
কিন্তু যিশুর কাছে কিছুই ছিল না। তাই গিশুর দল যিশুকে মারধর করতে শুরু করে। গিশু তখন ইয়ঙ্গিকে সরে যেতে বলে। যিশু তাকে বলে, তুই চলে যা। ইয়ঙ্গি প্রথমে যেতে চায় না, কিন্তু যিশু তাকে জোর করে যেতে বলে। ইয়ঙ্গি কিছু দূর যাওয়ার পর থেমে যায়। সে ফেরার সিদ্ধান্ত নেয়। পেছন ফিরে আসে আর দেখে গিশু ও তার দল ভবনের ছাদে দাঁড়িয়ে যিশু গান বাজিয়ে হাসাহাসি করছে। ফোনের কানেকশন কেটে যায়। পরের মুহূর্তে ইয়ঙ্গির চোখের সামনেই যিশু ছাদ থেকে নিচে পড়ে যায়। এই ঘটনার ধাক্কায় ইয়ঙ্গি নিজেকে পাল্টে ফেলে, নিজেকে প্রশিক্ষিত করে, যাতে একদিন সে গিশুর দলের কাছে প্রতিশোধ নিতে পারে। বর্তমানের দৃশ্যে ফিরে গিসু ও ইয়ঙ্গির মধ্যে এক মারাত্মক লড়াই শুরু হয়। প্রথম কয়েক ঘুষিতে ইয়ঙ্গি কিছুটা এগিয়ে যায়, কিন্তু গিসু দ্রুত তার নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং তাকেই উল্টো প্রচণ্ডভাবে মারতে থাকে। যখন দুঃখ ভারাক্রান্ত মনটা দেখে তাকে থামিয়ে চ্যালেঞ্জ জানায়, তখনই গিসু গ্যামের সঙ্গে লড়াই করতে হাজির হয়। প্রথমে দুঃখ ভয়ানকভাবে আঘাত পায়, তবুও সে গিসুর উপর টানা আক্রমণ চালিয়ে যেতে থাকে। গিসু কথা বলার শক্তি হারিয়ে ফেলে এবং রাগে জ্বলতে থাকে। সে গ্যামকে প্রচণ্ডভাবে মারতে থাকে, এমনকি একবার শূন্যে তুলে ছুঁড়েও ফেলে দেয়। তাতে গ্যামের এক হাতের উপর ভীষণ আঘাত লাগে। গিসুর হাতে ফ্র্যাকচার হয় এবং সে সেটা ইয়ঙ্গিকে দেখায়। সে চিৎকার করে বলে, এই আঘাতের জন্য তুই দায়ী, ঠিক যেমন তোর বন্ধুর সাথে ঘটেছিল। তখন থেকেই গিসু আরও পাগল হয়ে ওঠে। সে এক গিটার তুলে নিয়ে গ্যামের পা ভেঙে দিতে উদ্যত হয়। ঠিক সেই মুহূর্তে যে এসে উপস্থিত হয়। সে বলে, এই সব বন্ধ করো এখনই। গিসু তাকে দেখে বলে, তোমার সম্পর্কে অনেক কথা শুনেছি, কিন্তু যদি আমি থামি না, যে জবাব দেয় তাহলে মরে যাবি। জেসুন তখন গিসুকে বলে, আমাদের আবার দেখা হবে। এই কথা বলে সে তার ওয়াকম্যান আর হেডফোন নিয়ে চলে যায়। অন্যদিকে গ্যামের জ্ঞান ফেরে। হাসপাতালে তখন তার মা বাবা পৌঁছে গেছেন। তার বাবা প্রচণ্ড রেগে যান। তোমরা এবার কি করেছ? তিনি ইয়ঙ্গিকে রাগে জিজ্ঞেস করেন। তখন জ্ঞান সত্যি প্রকাশ করে, সবকিছু নাম করে একজন গুন্ডার মাধ্যমে আমার উপর প্রতিশোধ নিতেই করা হয়েছে। সেদিন রাতে পার্টিতে বুলিং হয়েছিল, শুধু তার মুখ খোলার কারণেই। বাবা কিছু না বলেই চুপ হয়ে যান। মা বাবা বেরিয়ে পড়েন। পরে ইয়ঙ্গি জ্ঞানের কাছে এসে বলে, আমি দুঃখিত। জ্ঞান জবাব দেয়, এর কোনো দরকার নেই, তোমার কোনো দোষ নেই। আমি শুধু তাকে হারাতে চাইনি, তাই রাগ করেছিলাম। সে তার হেডফোনটি ধরে রেখে দেয়, আর কিছু বলে না। ইয়ঙ্গি তখন বলে, এখন থেমে যাও, তোমার আর লড়াই করার দরকার নেই। তখন তরুণ জিজ্ঞাসা করে, তুমি কি জানো তুমি হারতে পারো? তাহলে তুমি কেন এই লড়াই শুরু করেছিলে? এই প্রশ্ন শুনে ইয়ঙ্গি নিশ্চুপ হয়ে যায়। পরদিন ইয়ঙ্গি স্কুলে যায়। সে গ্যামের বাবাকে খুঁজে পায়। তাদের সম্পর্কে জানতে চায়। বাবা জানান, জ্ঞান ঠিক আছে, শুধু একটু সুস্থ হলে সে আমেরিকা চলে যাবে, তাই ওর সাথে আর যোগাযোগ করার চেষ্টা করো না। এই কথা শুনে ইয়ঙ্গি বেশ কষ্ট পায়। এরপর সে চলে যায় জেসনের কাছে, সেই বন্ধু যাকে নিয়ে সব শুরু হয়েছিল। সেই সময় থেকেই সে ভেতরে ভেতরে দুঃখ পোষণ করছিল। ইয়ঙ্গির মনে হচ্ছিল সে নিজে যিশুকে একা রেখে চলে গিয়েছিল বলেই এই অবস্থা। কিন্তু যিশু তাকে বলে, তোর দোষ নয়, আমি জানতাম তুই ফিরে আসছিলি। তুই যদি না ফিরতি আমি তো বাঁচতাম না। তুই আমাকে হাসপাতালে এনেছিলি, তোর বাবাও অনেক সাহায্য করেছিল, তাই তোর দুঃখ করার কিছু নেই, বরং আমাকে ধন্যবাদ দে। আমি তোর জন্য এসব করতে চেয়েছি। এই কথার মাঝেই গল্পে দেখা যায় এক দুঃস্বপ্নময় ফ্ল্যাশব্যাক, যেখানে আমরা গ্যামের বড় ভাইয়ের গল্প জানতে পারি। সে তার বাবার সঙ্গে থাকত, আর তার বাবা ছিলেন খুব কঠোর। ছোট ভুল করলেই শারীরিক শাস্তি দিতেন, ছেলেকে জোর করে মেডিকেল পড়ার জন্য চাপ দিতেন। এই মানসিক চাপে বড় ভাই ধীরে ধীরে ভেঙে পড়ে। এর ফলেই একসময় সে মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলে। তখন সে নিজের ভাই জ্ঞানকে গলা চেপে মারতে যায়। তার মানসিক অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে সে বুঝতেই পারছিল না কি করছে। সে তার মাকে এ বিষয়ে বলেছিল, কিন্তু মা শুধু বলেছিলেন, পড়াশোনায় মন দাও, সব ঠিক হবে। সে তখন বলেছিল, আমার কিছুই ভালো লাগছে না। তবু মা চুপ ছিলেন। একদিন সে জ্ঞানকে তার প্রিয় ওয়াকম্যান আর হেডফোন দিয়ে ক্ষমা চেয়ে জানালা দিয়ে ঝাঁপ দেয়। তার জীবন সেখানেই শেষ হয়। এই ঘটনার পর জ্ঞানের জীবন বদলে যায়। কিন্তু সে মাঝে মাঝেই ভাইয়ের হ্যালুসিনেশন দেখতে পায়। তার মা একদিন ঘরে অদ্ভুত শব্দ শুনে জ্ঞানকে দেখতে না পেয়ে খুঁজতে বের হন। তাকে ভবনের বারান্দায় দেখতে পান। তিনি দৌড়ে গিয়ে ডাকেন। জ্ঞান তখন রেলিংয়ের ধারে বসেছিল। মা তাকে নিচে আসতে বলেন। জ্ঞান বলে, এখন বুঝতে পারছি ভাইয়া কেন এমনটা করেছিল। মা তখন কান্নায় ভেঙে পড়ে। তিনি বলেন, আমি জানি এটা আমার ভুল, তোমার বাবাকে থামাইনি। আমি জানতাম, কিন্তু কিছু করিনি। তিনি তাকে জড়িয়ে ধরে বলেন, এখন থেকে আমি তোমার পাশে থাকব। এরপর মা তাকে তার ঘরে নিয়ে আসেন। তখনই বাবা বলেন, চলো তোমাকে আমেরিকা নিয়ে যাব। কিন্তু দুঃখ থেকে তিনি ছেলের মতামত জানতে চান না। এবার মা সিদ্ধান্ত নেন, তিনি এবার জ্ঞানের পাশে থাকবেন। বাবা তাকে বাইরে নিয়ে যান, যেখানে তিনি আবারও বোঝাতে চেষ্টা করেন যে তিনি ঠিক ছিলেন, কিন্তু বাবা বুঝতেই চান না। তখন মা বলেন, তুমি জানো জ্ঞান সেদিন বারান্দায় গিয়েছিল, সে লাফ দেওয়ার প্রস্তুতিতে ছিল। তুমি বুঝতে পারছো না সে কার জন্য এমনটা করছিল। তিনি কান্না ভেজা গলায় বলেন, তুমি কখনো নিজের ভুল স্বীকার করতে চাও না। তাই শেষমেশ মা বলেন, এইবার থেকে আমি জ্ঞানের পাশে থাকব, আমি তাকে রক্ষা করব, আর তুমি আমার পরিবার থেকে দূরে থাকবে। এই কথা বলে তিনি তাকে বের করে দেন। পরদিন যে লক্ষ্য করে কিছু ছেলে তাকে অনুসরণ করছে, তারা গিসুর পাঠানো গুন্ডা। যে বুঝে ফেলে এবং তাদেরকে ধাওয়া করে এক গলির মধ্যে নিয়ে যায়। সেখানে একে একে সবাইকে ঠান্ডা করে দেয়। তবুও লোকগুলোর সংখ্যা অনেক বেশি। তাদের সঙ্গে একাই লড়াই করতে করতে এক ছেলের আচমকা আক্রমণে জের মাথা ফেটে রক্ত বেরিয়ে আসে।
এই সুযোগে তারা তাকে একের পর এক কাঁধে বুকে আঘাত করে। তবুও যে লড়াই চালিয়ে যায় এবং সবাইকে একে একে কাবু করে ফেলে। কিন্তু এরপরই রাস্তায় গিসু হাজির হয়। সে এবার নিজেই সামনে আসে। যে এতটাই আহত ছিল যে দাঁড়ানো কঠিন হয়ে পড়ে। তবুও সে গিসুর সঙ্গে লড়াইয়ে নামে। শুরুর দিকে গিসুকে বেশ ভালোই চাপে ফেলতে পারে সে। কিন্তু গিসু তার ক্লান্ত শরীরের সুযোগ নেয় এবং তার আহত হাতে আঘাত করে। তবুও যে হাল ছাড়ে না। সে গিসুকে শ্বাসরোধ করে অজ্ঞান করার চেষ্টা করে। কিন্তু গিসু অভিনয় করে যেন সে অজ্ঞান হয়ে গেছে। আর যখন যে অসতর্ক হয় তখন গিসু এবং তার সাঙ্গপাঙ্গেরা মিলে জেকে নির্মমভাবে মারধর করে। এদিকে গ্যামের মা নতুন ফ্ল্যাটে উঠে আসেন। তিনি তার বিষাক্ত স্বামীকে ছেড়ে নতুন জীবনের সূচনা করেন। অন্যদিকে ইয়ঙ্গি হাসপাতালে জেকে দেখতে যায়। যে বলে, আমি জানি তুমি আমার জন্য চিন্তিত, কিন্তু তোমার দুঃখ করার প্রয়োজন নেই। হিংসারও একটা নিয়ম আছে। যত বেশি প্রতিশোধ তত বেশি প্রতিহিংসা ফিরে আসে। তাই আমি চাই না তুমি এই পথেই যাও। ওদিকে গ্যামের বাবা তাকে আমেরিকা পাঠানোর সিদ্ধান্ত নেন এবং সেই মতো গ্যামের জিনিসপত্র গুছিয়ে ফেলেন। গ্যামের মা দীর্ঘদিন ধরে মানসিকভাবে দুর্বল ছিলেন এবং ওষুধ খাচ্ছিলেন। এই কথা তুলে ধরে বাবা ও দাদা এক চিকিৎসক ও পুলিশের সহায়তায় মাকে হাসপাতালে পাঠাতে উদ্যত হন। তবে যাওয়ার আগে মা তার আইনজীবীকে ফোন করেন। তিনি গ্যামকে বলেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি ফিরে আসব। এরপর গ্যাম তার বাবা ও দাদুর সঙ্গে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু মাঝপথে ইয়ঙ্গির ফোন আসে। যখন গাড়ি ট্রাফিকে থেমে যায় তখন গ্যাম হুট করে গাড়ি থেকে নেমে দৌড়ে পালিয়ে যায়। সে ছুটে গিয়ে ইয়ঙ্গির সামনে হাজির হয়। ইয়ঙ্গি তাকে দেখে তার হাতে ওয়াকম্যান আর হেডফোন তুলে দেয়। সে বলে, আমি দুঃখিত, এইসব ঝামেলায় তোমাকে জড়িয়ে ফেলেছিলাম। তাই গ্যাম যাওয়ার আগে সে চেয়েছিল তার কাছের মানুষের কাছে শেষ উপহার ফিরিয়ে দিতে। সে ইয়ঙ্গিকে বলে, এখন পড়াশোনায় মন দাও, এই মারামারি থেকে দূরে থাকো, একই রকম থাকো, হারিয়ে যেও না। তখন সে হাসতে হাসতে বলে, এই ওয়াকম্যানটা মেরামত করিয়েছি, এখন তুমি সত্যি এর ভেতরের গান শুনতে পারবে। তারপর সে তাকে বিদায় জানিয়ে চলে যায়। গ্যাম প্রথমবার নিজের কানে সেই গান শুনতে পায়। এটা যেন এক অমূল্য উপহার, এক চিরস্মরণীয় মুহূর্ত। এর পরের দৃশ্য, গ্যাম দাঁড়িয়েছিল গিসুর স্কুলের বাইরে অপেক্ষায়। ওদিকে গ্যামের বাবা তাকে খুঁজতে খুঁজতে সেই স্কুলে পৌঁছান। সেখানে ইয়ঙ্গিকে দেখে তিনি জিজ্ঞেস করেন, তুমি কি জানো গ্যাম কোথায়? ইয়ঙ্গি জানান সে কাল রাত থেকে বাড়ি ফেরেনি। তখন তারা দুজন মিলে গ্যামকে খুঁজতে বের হন। এইদিকে গ্যাম তখন গিসুর সামনে। সে নিজের হেডফোন আর ওয়াকম্যান পাশে রেখে সরাসরি আক্রমণ শুরু করে। কিন্তু গিসু প্রথমেই বেশ কোটি আঘাত করে গ্যামকে দুর্বল করে ফেলে। তবুও গ্যাম এক ফ্লাইং কিকে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। কিছুক্ষণের জন্য গ্যাম নিজেকে খুঁজে পায়, আবার মার খেতে খেতে ফাঁপা চোখে দাঁড়িয়ে। তবুও সে হাল ছাড়ে না। তার হাত যেটি প্লাস্টার করা ছিল তা দিয়েই সে গিসুর পায়ে এক প্রকার ঝাঁপিয়ে পড়ে। গিসু হকচকিয়ে যায়। সেই ফাঁকে গ্যাম শুরু করে একের পর এক আঘাত। গিসু পড়ে যায়। তাকে মারতে মারতে একসময় গ্যাম তার ভাইয়ের মুখ দেখতে পায়, আবার বাবার মুখ, আবার নিজের মুখ। সবকিছু যেন এক বিশৃঙ্খল মানসিক দ্বন্দ্বে মিশে যায়। সে ক্রোধে অন্ধ হয়ে মারতে থাকে। তখন হঠাৎ সে তার হেডফোন কানে দেয়। তবে ঠিক সেই সময় আবার সে গিসুকে শেষ করতে এগো। কিন্তু এরই মধ্যে ইয়ঙ্গি ও গ্যামের বাবা সেখানে এসে হাজির হন। তারা গ্যামকে থামতে বলেন। বাবা বিস্ময় চিৎকার করে ওঠেন, তুমি এটা কি করছো? তুমি এমনভাবে নিজেকে কিভাবে হারালে? গ্যাম শুধু হাসে। তারপর গিসু তাকে এক লাথিতে আঘাত করে। এর কয়েকদিন পর বাস এসে গ্যামকে নিতে আসে। বাস থেকে একজন অপরিচিত ব্যক্তি নামেন। নিজেকে এক অজানা স্কুলের প্রধান হিসেবে পরিচয় দেন। গ্যামের মা তাকে বাসে তুলে দেন। তাকে পালিয়ে যেতে বলেন। গ্যাম উঠে পড়ে। বাসে বসেই সে দেখে ইয়ঙ্গি আগেই সেখানে উপস্থিত এবং তার পাশে এসে বসে। ইয়ঙ্গি বলে, আমারও এই স্কুলে যেতে হবে। তাকে থামাতে হবে। তুমি আর আমরা একসাথে চলি। এই স্কুলটি সেই জায়গা যেখান থেকে যে এসেছিল। এখানে সবাই ছিল ছেলে মেয়ে মিলিয়ে একদম অনিয়ন্ত্রিত। একটা জুভেনাইল রিফর্ম স্কুল। বাস থেমে গেটের সামনে দাঁড়ায়। প্রধান শিক্ষক উঠে দাঁড়িয়ে এক এক করে সবাইকে চড়থাপ্পড় মারতে শুরু করে। যারা ঘুমাচ্ছিল তারা বেশি মার খায়। এ থেকেই আন্দাজ করা যায় এই স্কুল কেমন হবে। সবাই গেটের দিকে দৌড়ায়। দুজনও ভিতরে প্রবেশ করে। এভাবেই শেষ হয় হাই স্কুল হেরোজের সিজন 1। তবে এটা শেষ নয়। সিজন 2 শীঘ্রই আসছে, যেখানে অপেক্ষা করছে আরও ভয়ঙ্কর লড়াই, আরও কঠিন চ্যালেঞ্জ। একটা স্কুল যেখানে কোনো নিয়ম নেই। তাই আবার দেখা হবে নতুন গল্পে, নতুন যুদ্ধে। ততদিন পর্যন্ত বিদায় এবং ভালো থাকো।